বৈধতা দেওয়ার নামে দোকান পিছু 5 থেকে 10 লাখ টাকা নেয়ার দাবি। 86 মাসের ভাড়া দিস, দোকানের দাম তো নিচেই। আমাদের দোকান দিব, কাগজ করে দিব, দোকানগুলোকে বৈধ করে দেওয়া হবে। তবে কেন আস্থার কথা খবর রচনা হয়েছে। অভিযান নিয়ে বর্তমান ও সাবেক মেয়রের পাল্টাপাল্টি বক্তব্য। কাকে টাকা দিল, কাকে অর্থ দিল, কি বিনিময় করলো সেটা আমাদের বিবেচ্য বিষয় না। কোনো অবৈধ দখলদার যেন না থাকে সেটা নিশ্চিত করা। এই দোকানকে আপনি অবৈধ বলতে পারবেন না, বরঞ্চ যে উচ্ছেদ পরিচালনা হয়েছে এটা একটা বৈধ দোকানের উপর। দেখছিলেন বিশেষ শিরোনাম, রাতের সময় সঙ্গে আছি আমি সজল মিত্র রিচার্ড। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। পদ্মা সেতুর নদী শাসন প্রকল্পের অর্ধেকেরও বেশি কাজ শেষ। শুকনো মৌসুমের সুবিধা নিয়ে পাড় রক্ষায় দিন রাত চলছে ব্লক ও বালুর বস্তা ভরাট। এবং দীর্ঘ 9 মাস পর মাশরাফির ফেরার ম্যাচে খুলনার দিয়ে 158 রানের টার্গেটে ব্যাট করছে চট্টগ্রাম। 2 সেঞ্চুরির উত্তেজনাকর ম্যাচে রাজশাহীকে হারালো বরিশাল। দক্ষিণাঞ্চলের অবকাঠামো উন্নয়নে মাস্টার প্ল্যান তৈরি করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। প্রকল্পের কাজ সঠিক সময়ে শেষ করতে আবারও তাগিদ দেন তিনি। সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক বৈঠকে এ নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। সভায় ৩,৯০৩ কোটি টাকা ব্যয়ে 4টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। 2025 সালের মধ্যে পঞ্চবটি থেকে মুক্তারপুর সেতু পর্যন্ত সড়ক প্রশস্ত করা হবে। এতে ব্যয় ধরা হয় 2,242 কোটি টাকা। চরখালী, তুষখালী, মঠবাড়িয়া, পাথরঘাটা সড়ক উন্নয়ন ও প্রশস্তকরণ, কৃষি তথ্য সার্ভিস আধুনিকায়ন ও ডিজিটাল কৃষি তথ্য ও যোগাযোগ শক্তিশালীকরণ 2টি সংশোধিত প্রকল্প নিয়ে আলোচনা হয় একনেক সভায়। এছাড়া 1,575 কোটি টাকা ব্যয়ে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের সড়ক উন্নয়ন ও নাগরিক সেবা নিশ্চিত করতে প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। সভা শেষে ব্রিফিংয়ে বিস্তারিত তুলে ধরেন পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগের সিনিয়র সচিব ডক্টর শামসুল আলম। পদ্মা সেতু হয়ে গেলে আমাদের ওখানে পায়রা বন্দর হচ্ছে, সেনানিবাস আছে। এই পদ্মা সেতু হয়ে গেলে উন্নয়ন কার্যক্রমে একটা নতুন গতিশীলতা তৈরি হবে। সে কারণে এই সমুদায় এলাকাটা দক্ষিণাঞ্চলের, তিনি একটি ভালো কথা বলেছেন যে সাউদার্ন এলাকার একটা পুরো মাস্টার প্ল্যান করেন, কি কি রাস্তাঘাট আছে এবং সেগুলোকে অনেক ভারী যানবাহন যাতে যেতে পারে সেই ব্যবস্থা করে এগুলোকে পুনর্গঠন, পুনরাকৃতি করুন। এই মাস্টার প্ল্যান অনুযায়ী সেটা করা উচিত। শুকনো মৌসুমের সুবিধা কাজে লাগিয়ে গতি আনা হচ্ছে পদ্মা সেতুর নদী শাসন প্রকল্পে। নদীর পাড় রক্ষায় এর মধ্যে নির্মাণ করা হয়েছে লাখ লাখ ব্লক। ইয়ার্ড জুড়ে দিন রাত চলছে ব্লক ও বালুর বস্তা ভরাটের কাজ। 14 কিলোমিটার নদী শাসনের মধ্যে 9.5 কিলোমিটারের কাজ শেষ হয়েছে বলে জানান প্রকল্প সংশ্লিষ্টরা। সাইফুল ইসলামের ছবিতে এহসান জুয়েলের রিপোর্ট। মাওয়া ও জাজিরা 2 প্রান্ত মিলিয়ে 14 কিলোমিটার এলাকায় করতে হবে নদী শাসনের কাজ। সেতু হয়ে যাওয়ার পর নদীর পাড় রক্ষা ও প্রবাহ ঠিক রাখতে নেওয়া এই প্রকল্পে দিনরাত চলছে কর্মযজ্ঞ। নদী শাসনের কাজে প্রয়োজন 800 কেজির বড় বড় বালুর বস্তা। মেশিনের সাহায্যে মাঝ নদীতে ভরাট করা হচ্ছে 40,07,500 জিও ব্যাগ। তবে সবচেয়ে বেশি তৈরি হচ্ছে 125 কেজির 1,72 লাখ বালুর বস্তা। তুলনামূলক ছোট হওয়ায় এই বস্তাগুলো ভরা হচ্ছে হাতেই। মাওয়া প্রান্তে একটি আর জাজিরা প্রান্তে 2টি ইয়ার্ডে জড়ো করে রাখা আছে লাখ লাখ পিস ব্লক। নদী শাসন কাজে ব্যবহার হবে প্রায় 1 কোটি ব্লক। কঙ্কর, বালি, সিমেন্ট দিয়ে তৈরি করা হচ্ছে 165 কেজি ওজনের একটি ব্লক। প্রথমে এই উপাদানগুলো ধুয়ে নেয়ার পর নিশ্চিত করা হয় আন্তর্জাতিক মান। এরপর ব্লক বানানোর নির্ধারিত খাঁচায় সেগুলো ঢেলে রাখা হয় 24 ঘন্টার বেশি। দিনে এভাবে 12,000 ব্লক বানানো হচ্ছে পদ্মা সেতুর ইয়ার্ডে। আজকে ডাললাম 24 ঘন্টা পর ওপেন, 24 ঘন্টা পর খুলতে হয়, 4 দিন পর স্টকে যায়। প্রত্যেক দিন 1,000-1,200 সিসি ব্লক বানাই,
আর সমবলক 300 350 এরকম প্রত্যেক দিন সেল দেওয়া হয়। নদী শাসন প্রকল্পের বাজেট 8,807 কোটি টাকা। এর মধ্যে প্রায় 6,000 কোটি টাকা ব্যয় হয়েছে, কাজ হয়েছে 77 ভাগ। ইয়ার্ডে বানানো এই ব্লকগুলো নদীতে নিয়ে গিয়ে নদী শাসনের কাজে ব্যবহার করলে তার সুরক্ষা দেয়াল তৈরি করবে সেতুর জন্য। আন্তর্জাতিক মান রক্ষা করে এমনভাবে ব্লকগুলো তৈরি করা হচ্ছে যাতে সেতুর 100 বছর মেয়াদের মধ্যে নতুন করে কোনো সমস্যায় পড়তে না হয়। এহসান জুয়েল, সময় সংবাদ, মাওয়া, মুন্সিগঞ্জ। রাতের সময়ে আরও থাকছে। অবশেষে রাজধানীর যানজট নিরসনে বাস রুট বিন্যাস হচ্ছে আগামী এপ্রিল থেকে। পাইলট প্রকল্প হিসাবে ঘাটার চর মতিঝিল রুটে চলবে একই রঙের বাস। দেশের মাংস এবং দুধের চাহিদা মেটানোর ক্ষেত্রে বড় ধরনের ভূমিকা রাখতে যাচ্ছে বহুল আলোচিত নোয়াখালীর ভাসানচর। মাত্র এক দশকে ভাসানচর হয়ে উঠেছে দেশের সবচেয়ে বড় মহিষের চারণভূমি। এখানে মহিষের সংখ্যা 12,000-এর বেশি। শাখাওয়াত টিপুর ক্যামেরায় ভাসানচরের মহিষ বাথান নিয়ে বিস্তারিত জানাচ্ছেন কমল দে। রোহিঙ্গাদের স্থানান্তর নিয়ে গত 2 বছর ধরে আলোচনা শীর্ষে রয়েছে নোয়াখালীর ভাসানচর। এক প্রকার লোকচক্ষুর অন্তরালে থাকা এ চর হয়ে উঠেছে মহিষের বিচরণ ক্ষেত্র। চরের বিস্তীর্ণ এলাকায় চড়ে বেড়াচ্ছে মহিষের দল। এক একটি দলে রয়েছে 500 থেকে 700 মহিষ। মহিষ আছে 8-10 হাজার। আমরা এখানে পালিত করি যে আমরা 8-10 বছর পর্যন্ত আসি। বাংলাদেশের দক্ষিণ অঞ্চলের এটি হলো বড় খামার। সুবর্ণ চরে থাকা কিছু মহিষ 1 দশক আগে আবাস গড়ে এই ভাসানচরে। তারপর থেকে বাড়তে থাকে মহিষের সংখ্যা। শতাধিক বাতান মালিকের মহিষ রয়েছে 12,000-এর বেশি। এই চরের মহিষ বিক্রি হয় প্রতিটি 1 লাখ টাকা দরে। প্রতি বছর আমরা 2-3 হাজার মহিষ বিক্রি করি। বাচ্চা দিতে আছে, বড় হলে আমরা বেচতে আছি বা পরিবর্তন হয়েছে, আমাদের লাভ হইতেছে। 2 বছর আগে ভাসানচরের নৌবাহিনীর কার্যক্রম শুরু হওয়ার পর থেকে গুরুত্ব দেওয়া হয় মহিষের বিচরণ ভূমির উপরেও। রোহিঙ্গাদের জন্য গড়ে তোলা আবাসনের পাশে রাখা হয়েছে দুর্যোগপূর্ণ আবহাওয়ায় মহিষের থাকার জায়গা। এখানে যখন বর্ষা হবে তখন বাঁধের ভিতরে চলে আসবে। আমাদের প্রত্যেকটা শেল্টারের নিচে প্রায় 200 করে মহিষ রাখার ব্যবস্থা আছে। আমরা যে 14 ফিট নিচে যে শেল্টার বললাম, 14 ফিট উপরে থাকবে আমাদের রোহিঙ্গা জনগোষ্ঠী এবং নিচে মহিষ, গরু, ছাগল সব থাকে। এদিকে ভাসানচরে মহিষ মালিকদের নিরাপত্তার পাশাপাশি আশপাশের জেলাগুলোতে দুধ এবং মাংস সরবরাহে কাজ করছে উপকূলরক্ষী কোস্টগার্ড। প্রায় 12,000 মহিষ এখানে রয়েছে, সাথে গরু রয়েছে। তো এইসব মহিষ এবং গরু থেকে প্রাপ্ত যে দুধ এবং যে মাংস, তাই এখান থেকে আপনার স্পিডবোট এবং ট্রলার মারফত আমরা জনতাঘাট, সন্দ্বীপ, হাতিয়া, নোয়াখালী এবং কিছু কিছু ক্ষেত্রে চট্টগ্রামে পৌঁছানো হচ্ছে। মহিষের বাতান হিসেবে পরিচিতি পেল এই ভাসানচরে বিচরণ রয়েছে কয়েক হাজার গরু এবং ছাগলেরও। মূলত চরের উর্বর ভূমি হওয়ায় এখানে পাওয়া যায় উন্নত ঘাস। নোয়াখালীর ভাসানচর থেকে কমল দে, সময় সংবাদ। রাজধানীর যানজট নিরসনে আগামী এপ্রিলেই শুরু হচ্ছে বাস রুট বিন্যাস। পাইলট প্রকল্প হিসেবে ঘাটার চর মতিঝিল রুটে চলবে একই রঙের বাস। মঙ্গলবার বৈঠক শেষে ঢাকার 2 মেয়র জানালেন সে কথা। পরিকল্পনা বাস্তবায়নে নিজেদের মধ্যে সমন্বয় হয়েছে বলছে বাস মালিক কর্তৃপক্ষ। রাজধানী সড়কে শৃঙ্খলা ফেরাতে বাস রুট রেশনালাইজেশনের প্রথম পদক্ষেপ নিয়েছিলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রয়াত মেয়র আনিসুল হক। 2018 সালের 9 সেপ্টেম্বর তার পদক্ষেপগুলো বিবেচনায় নিয়ে 10 সদস্যের কমিটি করে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপরে দফায় দফায় বৈঠকে বসেও কোনো কুল কিনারা মেলেনি এই প্রকল্পের। আমরা কিছু নির্বাচিত হয়ে এই প্রকল্পের হাল ধরেন দক্ষিণের মেয়র। এরই মধ্যে তৃতীয় বৈঠকে 2 বছরের বেশি সময় সমীক্ষা শেষে গত মাসে প্রতিবেদন জমা দেয় কমিটি। সেই সুপারিশের ভিত্তিতে মঙ্গলবার ঢাকা দক্ষিণ সিটির নগর ভবনে হয় 14তম সভা। প্রায় 2.5 ঘন্টার বৈঠকে অংশ নেন 2 মেয়র, বাস মালিক প্রতিনিধি সহ সংশ্লিষ্টরা। সভায় 9টি ক্লাস্টারে 22টি কোম্পানি, 42টি রুট চূড়ান্ত করা হয়। সিদ্ধান্ত হয় পাইলট প্রকল্প ঘাটার চর মতিঝিল রুটে 1 এপ্রিল থেকে চলবে একই রঙের বাস। আমরা দায়িত্ব বন্টন করে দিয়েছি এবং সেই অনুযায়ী যে যার দায়িত্ব পালন করবে। আমরা 19শে জানুয়ারি সেটার অগ্রগতি পর্যালোচনা করব এবং সব কিছুই আমরা 31শে মার্চের মধ্যে ইনশাআল্লাহ সম্পন্ন করব, যাতে করে 1 এপ্রিল থেকে এই রুটে এই বাস রুট রেশনাল এই ফ্র্যাঞ্চাইজির মাধ্যমে এই কার্যক্রম আমরা শুভ সূচনা করতে পারি। আমরা সবাই যদি একসাথে কাজ করতে পারি ইনশাআল্লাহ, তাহলে সমস্যার সমাধান হবে। তারই পরিপ্রেক্ষিতে আমরা বাস রুট ফ্র্যাঞ্চাইজ পাইলটিং ঘাটার চর থেকে মতিঝিল পর্যন্ত আমরা করছি। বাস মালিকরা বলেন, এপ্রিলে প্রকল্প পরীক্ষামূলক এই কার্যক্রম পরিচালনায় প্রস্তুতি নিচ্ছেন তারা। 5টি কোম্পানির গাড়িগুলোকে আমরা বাস্তবে রাস্তায় কতগুলো 5টি কোম্পানির গাড়ি আছে সেটা আমরা দেখব। এই 5 কোম্পানির মালিকদের সাথে আমরা বসবো
বসে একটা জায়গায় আমরা আনবো। পাশাপাশি এই কোম্পানির বর্তমান গাড়িগুলোকে আধুনিকরণ করা হবে, যেমন এই সিটগুলা না রেখে নতুন করে সিট বানানো হবে, এটা গ্রিন কালার থাকবে। আগামী 19 জানুয়ারি হবে পরবর্তী বৈঠক। 165টি বাস। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। কোনোভাবেই একক খাত নির্ভর রপ্তানি বাণিজ্য থেকে বের হতে পারছে না বাংলাদেশ, যার নেপথ্যে বড় বাধা আদর্শ শিল্প কারখানার অভাব, এমন পর্যালোচনা খোদ বাণিজ্য মন্ত্রণালয়ের। যদিও এবার চামড়া, প্লাস্টিক, হালকা প্রকৌশল সহ 4টি খাতের উন্নয়নে বিশ্বব্যাংকের সঙ্গে যৌথভাবে 340 কোটি টাকা ব্যয় করতে যাচ্ছে সরকার। দুপুরে ইআরএফ মিলনায়তনে আয়োজিত সেমিনারে প্রকল্প পরিচালক জানান, বিকল্প পণ্যের রপ্তানি বাড়াতেই এমন উদ্যোগ। জুবাইর ফয়সালের রিপোর্ট। দেশের রপ্তানির ঝুড়ির পুরোটাই ভরা পোশাক শিল্পের আয়ে। আয়ের প্রায় 86% আসে সুই সুতোর কারুকাজ থেকে। অর্থনীতির স্বাভাবিক ধারণা বলে এমন একক খাত নির্ভরতা যে কোনো সময় ঝুঁকিতে ফেলতে পারে অর্থনীতিকে। তাই বিকল্প পণ্যের মানসম্মত উৎপাদনে অর্থ আর সুযোগ দুটোই করতে হবে সহজলভ্য। দেরিতে হলেও টনক নড়েছে সরকারের। নীতি নির্ধারকদের নজর এবার প্লাস্টিক, হালকা প্রকৌশল আর চামড়া শিল্পে। বিশ্ব ব্যাংকের সহযোগিতায় প্রায় 350 কোটি টাকা এই 4 খাতে খরচ করতে যাচ্ছে বাণিজ্য মন্ত্রণালয়। আমরা দেখছি বাংলাদেশের যে কটি খাত আরো বড় হতে পারে, তার মধ্যে হালকা প্রকৌশল, প্লাস্টিক আর চামড়া অন্যতম। অর্থের অভাব হবে না এটা নিশ্চিত করতে পারি, কিন্তু ব্যয়টা কার্যকর হতে হবে। and also auto utility agencies এর কাছ থেকে ইভেন লোকাল অথরিটিস গুলো থাকতে পারে, এর মধ্যে অ্যাপ্লিকেশন চাওয়া হবে। এই যে বিজনেস ক্লাস্টার থেকে অ্যাপ্লিকেশন গুলো আসবে, এখানেও টেকনিক্যাল সাপোর্ট লাগতে পারে। প্রকল্প পরিচালক মনে করেন, নিজেদের সক্ষমতার অভাবেই পর্যাপ্ত সুযোগ থাকার পরও দেশে আসছে না বিদেশি বিনিয়োগ। কমপ্লায়েন্স ফ্যাক্টরি আমাদের বিয়ন্ড গার্মেন্টসে নাই, এটাও আরেকটা সমস্যা। লেদারে তো বিরাট সমস্যা ছিল এবং এখনো আছে, যেটার কিছু বাণিজ্য মন্ত্রণালয়ের করার আছে আর কিছু আসলে শিল্প মন্ত্রণালয় করছে। সেটা নিয়ে আমরা ওয়ার্ল্ড ব্যাংকে চিঠি লিখলাম যে আমরা একটা সফট লোন চাই। প্রাথমিকভাবে এক্সপোর্ট ফর কম্পিটিটিভনেস প্রকল্পের মাধ্যমে 4টি খাতে গুচ্ছ পদ্ধতিতে 20টি শিল্প উদ্যোগের উন্নয়নে অর্থ ব্যয় করবে সরকার। এতে খাতগুলোর রপ্তানির পরিমাণ বাড়বে, তৈরি হবে প্রায় 80,000 নতুন কর্মসংস্থান। আমাদের চেষ্টাটা থাকবে যে আমাদের দেশের লোকরাই বেশি। জুবাইর ফয়সাল, সময় সংবাদ, ঢাকা। 90 বছর বয়সী বৃদ্ধাকে ভ্যাকসিন প্রয়োগের মাধ্যমে যুক্তরাজ্যে আজ থেকে শুরু হলো ফাইজার বায়োএনটেকের কোভিড টিকাদান কর্মসূচি। এর মধ্য দিয়ে করোনা নিয়ন্ত্রণে যুগান্তকারী সাফল্যের আশা করছে দেশটি। মঙ্গলবারকে ভ্যাকসিন ডে হিসেবে ঘোষণা করেছেন ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী। উচ্ছ্বসিত প্রবাসী বাংলাদেশিরাও। লন্ডন থেকে শোয়েব কবিরের রিপোর্ট। যুক্তরাজ্যের কভেন্ট্রি শহরের সিটি হাসপাতালে স্থানীয় সময় সকাল 6:30টার দিকে মার্গারেট কিনার নামের 90 বছর বয়সী নারীর উপর প্রয়োগ করা হয় ফাইজার বায়োএনটেকের ভ্যাকসিন। বিশ্বের প্রথম দেশ হিসেবে ফাইজার বায়োএনটেকের টিকা প্রয়োগ শুরু করল ব্রিটেন। এই উপলক্ষে মঙ্গলবারকে ভ্যাকসিন ডে ঘোষণা করেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। করোনার টিকা প্রয়োগ শুরু হওয়ায় আশার আলো দেখছেন প্রবাসী বাংলাদেশিরাও। সবাইকে ভ্যাকসিনের আওতায় আনতে বাস্তবসম্মত সরকারি উদ্যোগ প্রয়োজন বলেও মনে করছেন অনেকে। 1 বছর ধরে আমরা যথেষ্ট ভীত সন্ত্রস্ত অবস্থায় ছিলাম। আজকে আমাদের মন থেকে সেই ভয়টা কেটে গেল। গভর্নমেন্ট যেন খুব ভালো করে ম্যানেজ করে রোল আউট করা কি, আস্তে আস্তে যারা প্রায়োরিটি তাদেরকে দিয়ে যেন সবাই পায়। এর মধ্যে ব্রিটেনের সব টিকাদান কেন্দ্রে পৌঁছে গেছে ভ্যাকসিন। ভ্যাকসিন হাব হিসেবে তৈরি করা হয়েছে ব্রিটেনের 50টি হাসপাতালকে। প্রাথমিক পর্যায়ে 80-র বেশি বয়সী ও স্বাস্থ্যকর্মীদের টিকা দেওয়া হচ্ছে। মানবদেহে করোনা ভাইরাসের ভ্যাকসিন প্রয়োগের ক্ষেত্রে নতুন ইতিহাস সৃষ্টি করল ব্রিটেন। তবে এখন দেখার বিষয় ব্রিটিশ সরকার কত দ্রুত এই ভ্যাকসিন ব্রিটেনবাসীর প্রতিটি ঘরে ঘরে পৌঁছে দিতে সক্ষম হচ্ছেন। শোয়েব কবির, সময় সংবাদ, লন্ডন। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। পিছু 5 থেকে 10 লাখ নিয়ে বৈধ করার দাবি, সাবেক ও বর্তমান মেয়রের পাল্টাপাল্টি মত। এবং পদ্মা সেতুর নদী শাসন প্রকল্পের অর্ধেকেরও বেশি কাজ শেষ। শুকনো মৌসুমের সুবিধা নিয়ে পাড় রক্ষায় দিনরাত চলছে ব্লক ও বালুর বস্তা ভরাট। এই ছিল রাতের সময়ে, আর সঙ্গে থাকুন সময়ের।